ভারতের দাদাগিরি মাত্র কয়েক ঘন্টায় কিন্তু শেষ হয়ে গিয়েছে। সেই আক্রমণের ঠিক অল্প কিছু সময়ের ভিতরেই পাকিস্তানের যে পাল্টা প্রতিক্রিয়া, যে পাল্টা আক্রমণ, সেই আক্রমণে ভারতের সেনাবাহিনী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে এমন সংবাদই আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা। ঘটনা বাংলাদেশের নয়, বাংলাদেশের সাথে সম্পর্কও নয়, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, খুশি আর খুশি। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে খুশি। ভারত তো পাকিস্তানে হামলা চালালো এবং সেই হামলা চালাতে যে উল্টা যে উষ্টা খাইতে হবে এটা বুঝতে পারেন। আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত। এত তাদের ব্যাটাগিরি, তাদের সাহস যে নিজেদের বিমানবন্দরগুলো বন্ধ করতে হয়েছে। ভারত তার রাফায়েল দিয়ে চমক দেখাতে গিয়ে এবার দুমড়ে পড়েছে বা মুষড়ে পড়েছে। তার 5টি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে 1 ডজনের মতো চেকপোস্ট, হারিয়েছে বেশ কজন ভারতীয় প্রাণ। অর্থাৎ এই লড়াইতে 8 থেকে 15 জন, একটি সূত্র বলছে 8, একটি সূত্র বলছে 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছে। পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করে তারপরে তারা সেই যুদ্ধের ময়দান থেকে ছুটকে পড়তে চায়। ভারত দাদাগিরি ফলাতে যে তাদের 5টি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান শেষ, প্রথম ধাক্কায় শেষ। বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর্টিলারি হামলা চলেছে, বৃষ্টির মতন আর্টিলারি উড়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে। আসুন ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস, ব্যবহার এবং পরিণতি সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন। এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এবং আজকের ভিডিও ভারত এবং পাকিস্তান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সহ কথা। এবং আজকের ভিডিও সম্পূর্ণ না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতারা, তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ভারত তো পাকিস্তানে হামলা চালালো এবং সেই হামলা চালাতে যে উল্টা যে উষ্টা খাইতে হবে এটা বুঝতে পারেনি। খবর কয়েকটা শিরোনাম দেখলে বুঝতে পারবেন। সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের। সেই সাদা পতাকার ছবি হয়েছে, অর্থাৎ যখনই নাকি ভারত হামলা চালাইছে সাথে সাথে পাকিস্তান সীমান্ত এলাকায় মানে বিপুলভাবে হামলা চালাইছে, একটা ব্রিগেড ধ্বংস হয়েছে, তখন সাদা পতাকা উড়ায় তারা আত্মসমর্পণ করছে। ভারতের সীমান্তবর্তী বিমানবন্দরগুলো বন্ধ করে দিচ্ছে তারা। এত তাদের ব্যাটাগিরি, তাদের সাহস যে নিজেদের বিমানবন্দরগুলো বন্ধ করতে হয়েছে। নির্ঘুম রাত কাটালেন মোদী। এই হামলায় যে ঘটনা ঘটলো, যে 6টা বা 9টা জায়গায় স্থাপনায় হামলা করলো, তার মধ্যে অধিকাংশই মসজিদ, সেটা করতে যে আবার নিজেদের 5টা যুদ্ধ বিমান শেষ। সুতরাং মোদী বাবুর আর ঘুম হলো না। আচ্ছা, ভারতীয় গণমাধ্যমগুলো 3টা যুদ্ধ বিমান বিধ্বস্তের খবর প্রচার করছে, প্রচার করে আবার সেই খবরগুলো সরাই নিয়েছে। বুঝলেন তাদের অবস্থাটা? খুব ইন্টারেস্টিং ব্যাপার। দর্শক দেখেন, আমি খবরগুলি পড়ি যে এদের যে কাপুরুষতা এবং খবর চেপে রাখা, যে ভারতীয় জনগণকে বোঝানো যায় আমরা একটা বিশাল একটা ব্যাটাগিরি করে আসছি, কিন্তু এই ব্যাটাগিরির মানে খেসারত তাদেরকে দিতে হয়েছে। পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত 1টার পর অপারেশন সিঁদুর নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানে ভারতের বিমান হামলা 26 জন নিহত হয়েছে, 46 জন আহত হয়েছে। এই সময় হামলার সময় পাল্টা জবাব দেয় পাকিস্তানও। দেশটির দাবি ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপতিত করেছে তাদের সেনাবাহিনী। এদের মধ্যে ফ্রান্সের তৈরি 3টা রাফায়েল যুদ্ধ বিমান আছে, রাশিয়া তৈরি 2টা আছে রাশিয়ার আমলে। তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটা খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু। এতে বলা হয় যে জম্মু কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে 3টি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা দাবি করেছেন, হিন্দুকে জানিয়েছেন। কর্মকর্তারা এখনো এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি জানা যায়নি, এই খবরটা তারা প্রকাশ করছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে খবরটা সরিয়ে নেয় ভারতের অন্যতম পরিচিত এই সংবাদ মাধ্যমটি, অর্থাৎ দা হিন্দু। এটা সরাই নিয়েছে। এর অনলাইন লিঙ্কে গিয়ে সংবাদটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় অন্য কোনো গণমাধ্যম এই নিয়ে কোনো খবর প্রচার করেনি। তো বোঝেন তাদের মানে, অর্থাৎ তারা যে একটা ধরা খাইলো, এই ধরা খাওয়ার খবরটা তারা এখন আর প্রচার করতে চায় না। তারপরে কি করছে, ভারতের এই যে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালাইছে তারা, এর প্রেক্ষিতে বুধবার ভোর থেকে উত্তর এবং পশ্চিম সীমান্তে ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, আন্তর্জাতিক ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভারত পাকিস্তান সংঘাত পরিস্থিতিতে এই সিদ্ধান্তগুলো, অর্থাৎ ফ্লাইট ওঠানামার এই সিদ্ধান্তগুলো বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থাগুলো যাত্রীদের সুবিধার্থে এসব বিবৃতি জারি করেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বুধবার কোনো উড়োজাহাজ উঠবে না, কোনো উড়োজাহাজ নামবেও না। তাহলে বোঝেন অবস্থা, যে উল্টা যে আমি বারবার বলছিলাম যে ধরা খাইছে, সেই ধরা খাওয়ার আরেকটা প্রমাণ। আরেকটা হলো সাদা পতাকা উড়াইছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি,
পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। বুধবার সকাল 7টায় তিনি কথা জানান। তার ভিডিও বার্তায় ফুটেজের পেছনে সাদা পতাকা উঠতে দেখা যায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভির শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা যাচ্ছে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী তারা বলছেন যে সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখা গেছে। ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তানের সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। দেখেন, তারা মসজিদ এবং পাবলিক প্লেসগুলোতে হামলা চালাইছে, এতে 26 জন মারা গেছে, হয়তো আরো 70-72 জনের কথা বলা হচ্ছে। কিন্তু পাকিস্তান কিন্তু একেবারে টার্গেট করে ওই যে হামলা করতে আসা যে বিমানগুলো সেগুলোকে ভূপাতিত করছে এবং কাশ্মীরের ওই অঞ্চলে তারা একটা ব্রিগেড এবং বিভিন্ন সামরিক পোস্ট তারা উড়াই দিচ্ছে এবং সেখানে 10 জন মারা গেছে। তো সব মিলায় ভারত পাকিস্তানকে হামলা করতে যে একটা বড় ধরনের উষ্টা খাইলো, এই খবরগুলো হচ্ছে তার প্রতিফলন। দর্শক, এই গাজওয়াতুল হিন্দ সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অগ্রসর হচ্ছে। আসুন ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতির সীমানা পেরিয়ে খুঁজে বের করার চেষ্টা করি এই ধারণার উৎস, ব্যবহার এবং পরিণতি সম্পর্কে। গাজওয়াত শব্দটা ইসলামী পরিভাষায় ব্যবহৃত হয় ওই সমস্ত যুদ্ধে যেখানে নবী রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। আর হিন্দ মানে ভারত, এই দুটো শব্দ মিলে দাঁড়ায় হিন্দের যুদ্ধ। কিছু হাদিসে উল্লেখ করে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ বিজয় করবে, যেমন সুনান আল নাসাই এবং মুসনাদে আহমেদে একটা বর্ণনায় বলা হয়েছে, আমার উম্মতের একটা বাহিনী হিন্দের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। তবে ইসলামী স্কলারেরা অনেকেই বলেন যে এই হাদিসগুলোর সনদ দুর্বল এবং এগুলোকে ঐতিহাসিক ভাষ্য হিসেবে ধরা যায়, কিন্তু তা দিয়ে আধুনিক রাজনৈতিক সহিংসতার বৈধতা পাওয়া যায় না। 20 শতকের শুরু থেকে বিশেষ করে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে গাজওয়াতুল হিন্দ হয়ে ওঠে এক কল্পিত ধর্মীয় আদর্শ। অনেক সংগঠনই তাদের রাজনৈতিক প্রোপাগান্ডায় এই শব্দগুলো ব্যবহার করে বারবার, যেন ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধ মানেই ইমানের লড়াই। এই ধারণা ব্যবহার করে রাষ্ট্রীয় সহিংসতা, সীমান্ত সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আবার পাশাপাশি এই টার্মটাকে ধরেও ভারতের মুসলমানদের সন্দেহের চোখে দেখার সুযোগটাকে সৃষ্টি করা হয়। কিন্তু এটা কি আক্ষরিক অর্থে যুদ্ধ নাকি প্রতীকী যুদ্ধ? সেই যুদ্ধ কি শুরু হয়েছে? আর যদি শুরু হয় তাহলে কিভাবে শুরু হয়েছে? আর এই যুদ্ধের পরিণতি বা কি? ইসলামকে মোকাবেলা করতে গিয়ে হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের আত্মবিনাশ ডেকে আনছে, এমন একটা আত্মঘাতী প্রকল্পে তারা লিপ্ত হয়েছে যা আদতে শেষ বিচারে হিন্দু ধর্মকেই ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ যতটা না ইসলাম বিরোধী, তার চেয়েও বেশি হিন্দু ধর্ম বিরোধী। কারণ ইসলামকে পরাস্ত করতে গিয়ে সে নিজেরই ধর্মকে এমন এক কাঠামোর ভেতরে বন্দী করতে চায় যা ইসলামিক তৌহিদ বা মনোথেইজমের ছায়া। ইসলাম এবং হিন্দু ধর্মের মূল তফাৎ হচ্ছে বহুত্ববাদ বনাম একত্ববাদ। দুই ধর্মের দুই আত্মা। ইসলাম জন্ম থেকে একত্ববাদী এবং তার ইমানের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় আল্লাহর ধারণা। হিন্দু ধর্ম ঠিক তার উল্টো, সে দাঁড়িয়ে আছে বহুপদ, বহুদেব, বহু সাধনার উপরে। তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত, এক একটা ধারা, এক একটা জগৎ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যে যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এই কথাটাই হিন্দু ধর্মের বহুত্ববাদী হৃদয়। কিন্তু হিন্দুত্ববাদ ইসলামকে পরাস্ত করতে গিয়ে ইসলামিক কাঠামো গ্রহণ করে ফেলে। হিন্দুত্ববাদের মূল সমস্যা হলো এটা ইসলাম বা খ্রিস্টান মতবাদকে প্রতিযোগী ভাবতে গিয়ে তাদের কাঠামোকে নিজের অস্ত্র বানাতে চায়। যেমন এক জাতি, এক ভাষা, এক পরিচয়, এক সংস্কৃতি। এই সমস্ত ধারণা ইসলামী উম্মাহ বা খ্রিস্টান নেশন স্টেটের ধারণার কাছাকাছি। হিন্দুদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে সে এক দেবতা, এক আচার, এক ভাষার সন্ধান করে। এই কারণেই সে নিজের ধ্বংস ডেকে আনে। কারণ হিন্দু ধর্ম কখনো ঐক্য দিয়ে টিকে ছিল না, টিকে ছিল সহাবস্থানে। একত্ববাদের দিকে ঝুঁকে পড়া মানেই তৌহিদের বিজয়। যখন হিন্দুত্ববাদ ইসলামকে ফাইট করতে যায় তখন সে আসলে তৌহিদেরই জয় নিশ্চিত করে। সে মূর্তি পূজাকে তখন লজ্জা হিসেবে দেখতে শুরু করে, পৌরাণিকতাকে অস্বীকার করে, আত্মতত্ত্ব, রূপক, রসতত্ত্বকে সরিয়ে দেয়। বেদান্তের তম অসি এর বিপরীত তৈরি করে শুদ্ধ হিন্দু পরিচয়ের কাঠিন্য। এইভাবেই হিন্দুত্ববাদ বহুত্ববাদী আধ্যাত্মিকতাকে হত্যা করে, অর্থাৎ হিন্দু ধর্মকেই সে হত্যা করে। এভাবেই মোদি আত্মহননের পথে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু ধর্মকে নিয়ে যাচ্ছে। এইভাবেই একদিন হিন্দুত্ববাদ যখন নিজের দেহে একক দেবতার ধর্ম নির্মাণ করবে তখন সে নিজেই আর হিন্দু থাকবে না, সে হয়ে উঠবে একটা হিন্দু নামধারী ইসলামী রাষ্ট্রীয় কাঠামোর ছায়া, যার মধ্যে থাকবে না সাধনার পথ, থাকবে না দেবদেবী উপাসনা, থাকবে না অবতার তত্ত্ব, থাকবে না উল্টো যুক্তি। সে সময় ইসলাম যদি আসে তাহলে সে বলবে তুমি তো একত্ববাদকেই বিশ্বাস করো, কিন্তু আমাদের একত্ব অনেক আগে থেকেই পরিণত, তুমি শুধু তার ছায়া, তুমি তাকে অনুসরণ করেছো। এই ছায়া যখন আত্মার আর আশ্রয় দিতে পারে না তখন মানুষ মূল উৎসের দিকে ফিরে যায়। তখন তৌহিদ শুধু জয়ী হয় না, হিন্দুত্ব নিজেই তাকে তার মঞ্চ প্রস্তুত করে দেয়। তাই গাজওয়াতুল হিন্দ কোনো বাহ্যিক যুদ্ধ নয়, এটা ভারতীয় পরিচয়ের মধ্যে এমন এক আত্মঘাতী দ্বন্দ্ব যেখানে এক ধর্ম অন্য ধর্মকে মোকাবেলা করতে গিয়ে নিজেকেই তাকে রূপান্তর করে ফেলে। হিন্দুত্ব ইসলামকে হারাতে গিয়ে ইসলামিক কাঠামোকে গ্রহণ করে। এটাই আত্মহনন, এটাই ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তুমি যেত না বরং তোমাকে হারিয়ে অন্য কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে যায়। বাংলাদেশের জনগণের
মধ্যে খুশির বন্যা। ঘটনা বাংলাদেশের নয়, বাংলাদেশের সাথে সম্পর্কও নয়, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, খুশি আর খুশি। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে, খুশি। দর্শক, উত্তেজনাও বিরাজ করছে, তারা মজা করছে, হাসাহাসি করছে। এরই মধ্যে প্রফেসর ইউনূস এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন, সে বার্তাও বিশ্লেষণ করা জরুরি। দর্শক, বাংলাদেশের মানুষ নানান মন্তব্য করছে। এই মন্তব্যগুলো আমি মনে করি যে আমি সেই প্রতিবেশীদের মধ্যে কি হচ্ছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু বাংলাদেশের মানুষের খুশি, তাদের আবেগ, তাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের মানুষ বলছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন তো সবাই কলকাতায় আছে, তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক না। তারা তো বাংলাদেশে বসে সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করছে, অমুক তমুক বলছে, তো এখন তারা তো ভারতেই আছে, এখন যুদ্ধ করুক। তো দর্শক এভাবে খোঁচা দিচ্ছে, মজা করছে যে মোদী ছাত্রলীগকে বললেই তো হয়, এত ঝামেলা করা লাগে, এত বেকায়দা করা লাগে, ছাত্রলীগকে বললেই তো ছাত্রলীগ মোদীকে বাঁচিয়ে দিতে পারে অথবা পাকিস্তানকে একদম শেষ করে দিতে পারে। আবার কেউ কেউ বলছে যে ভারতের একমাত্র শক্তি যেটা ছিল আপা, সে আপাই নাই, এখন কি করবে? নানান মন্তব্য, আমি অনেক কিছু শোনাবো দর্শক। বাংলাদেশে কেউ কেউ লিখছে যে আর যাব না পাকিস্তানে হামলা করিতে ওললিতে, মানে পাকিস্তানে হামলা করতে যে নাকি ব্যাপক নাগানি চুবানি খাচ্ছে, বিশাল ধ্বংসের মধ্যে পড়েছে, তাদের বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের বিমান ভূপাতিত করছে, তাদের পাইলটদের ধরছে, নানান বেকায়দায় পড়েছে। ভারতের মধ্যেও মানুষ ক্ষিপ্ত যে কি করতে যে কি হয়ে গেল, আর ফাজলামি করবা। এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করবো, তাদের মধ্যে কি হচ্ছে এটা এই ভিডিওর বিষয় অ্যাটলিস্ট নয়। পাকিস্তানের সাথে এই ঝামেলায় জড়িয়ে এক রাতেই 868 মিলিয়ন ডলার হারিয়েছে ভারত, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের ক্ষয়ক্ষতি কিছু তো অবশ্যই হয়েছে, পাল্টা জবাব তারা দিচ্ছে এখন পর্যন্ত পাকিস্তানে গিয়ে। এই জন্য বাংলাদেশের মানুষ খুশি, মানে ভারতকে যেই মার দিতে পারবে। দেখেন এখানে অনিবার্যভাবে চীন আসবে, চীন পাকিস্তানকে হেল্প করবে নানানভাবে, আর অনেক শক্তি আসবে। একটা খবর যে এটা আমি জানি না, এটা ভেরিফাই করতে পারিনি, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। মানে আসলে এরা বাধ্য হবে, কারণ কোনো প্রতিবেশী ভারতের পক্ষে নেই, বাংলাদেশ ভারতের পক্ষে না, বাংলাদেশের সাথে ঝামেলা করছে ভারত। ওদিকে চীন তো বুঝে নেই যে পাকিস্তানকে সে 71 সালে সহায়তা করেছিল, এখনো করবে, চীন সবসময় করে, এটা করবে। চীন ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, ভারতকে মায়ের তো চীন এমনিতেই মাঝে মাঝে দেয়, এখন দিতে চাইবেই। নাম দিয়েছে নাকি অপারেশন সিঁদুর নাকি, আর পাকিস্তানের মুসলমানদের উপর হামলা করে। ভারত তাদের উত্তরপ্রদেশে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে, নানান উদ্যোগ নিয়েছে। তো বাংলাদেশের মানুষের কিছু মন্তব্য, গুরুত্বপূর্ণ লোকজনের একজন মন্তব্য যে পাকিস্তান মনে হয় জানে না যে ছাত্রলীগ এখন কলকাতায় আছে, কেউ জানিয়ে দেন, দেখবেন যুদ্ধ বন্ধ করে দিবে। ছাত্রলীগ যেভাবে পাকিস্তানে গালাগালি করতো, তা এখন আবার কেউ কেউ বলছে যে ছাত্রলীগ তাহলে যুদ্ধ করুক। পাকিস্তান জানে না যে ছাত্রলীগ কলকাতায় আছে, সাদ্দাম, ইরান, তাহলে তো ভয় পেত। মজা করছে বাংলাদেশের মধ্যে, এটা খুশির একটা মন্তব্য। একজন লিখছেন মনের বিমানে আসল বিমান, ধরা খাইলে খাও, সিনেমায় দেখাই দিব খারা। মনের বিমানে আসল বিমান তো যে ধরা খেয়েছে, এখন সিনেমায় তারা হামলা দৃশ্য দেখাই দেবে, আমরা এই করেছি সেই করেছি, বাস্তবে তো ধরাটা খেয়েছে। প্রথমেই যে ধরা খেয়েছে, সব জায়গায় ফাজলামি করতে গেলে এর পরিণাম ভালো হয় না। পাকিস্তান বিরোধিতার আইকনরা এখন দিল্লি, কলকাতায় আশ্রিত আছে, তাদের বর্ডারে পাঠিয়ে দিলে পাকিস্তান আত্মসমর্পণ। আমি যাদের মন্তব্য শুনছি তারা বড় বড় দলের নেতা, গুরুত্বপূর্ণ লোক। এই প্রেক্ষিতে আমিরে জামাত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমিরে জামাতের স্ট্যাটাস আবার জামাতের জনশক্তিরা মানতে পারছে না, এখানেও আমিরে জামাতকে অনেকে ধুয়ে দিচ্ছে। যাই হোক, আমিরে জামাতের বক্তব্য এটা ভারসাম্যপূর্ণ, এটা কূটনীতিতে বা ক্ষমতা আসতে যাচ্ছে এমন দলের জন্য এটাই যৌক্তিক, কিন্তু বিপ্লবীরা বিষয়টা ভিন্নভাবে দেখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূস বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে আমাদেরও প্রস্তুত থাকতে হবে, অতএব আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কিছু না, আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূস আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেছেন আরো 1 সপ্তাহ আগে। তো এই বক্তব্যটা আমি আমিরে জামাতের বক্তব্যের সাথে রিলেট করে একটু আলোচনা করছি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যে পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এই ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দেশের যুদ্ধ কারোর জন্য কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যা স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। কারণ কাশ্মীরের স্বাধীনতার দাবি এটা জামাত করতে পারেন, আমি জানি। যাই হোক, এটা একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য আমিরে জামাতের। প্রফেসর ইউনূস আমিরে জামাতের এই বক্তব্যে অনেকে মন্তব্য, মুরব্বী সুশীলতা বাদ দিয়ে কাশ্মীরের স্বাধীনতা চান। জামাতের অনেক একজন বড় আলেম তিনিও এটাকে নেগেট করে বক্তব্য দিয়েছেন। এই হচ্ছে অবস্থা দর্শক। এখানে যে অ্যানালজিটা আমাদের মনে রাখা যায়, দেখেন কাশ্মীরের যে ঘটনা এটা ভারত নিজেই ঘটিয়েছে, এখন দায় পাকিস্তানের উপর দিয়ে তার পাকিস্তানের সাথে ঝামেলা জড়াচ্ছে। এখন কিছুদিন পর কলকাতায় তারা নিজেরা এরকম একটা নাটক করে বলবে যে এটা বাংলাদেশ থেকে ঘটেছে, যাতে বাংলাদেশে হামলা করে। তা ভারত এই কাজ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এদিকে ইঙ্গিত করেছে আমাদের প্রস্তুত থাকতে হবে যে ভারত এরা চরম অসভ্য, বর্বর, এরা মিথ্যু, এরা রগ স্টেটের মতো আচরণ করছে। আর OGU রগ স্টেট, এটা ইন্টারন্যাশনাল রিলেশনের পরিভাষা, এটা হয়তো অনেকে জানেন না, যারা নিয়ম নীতি তোয়াক্কা করে না, এটা আন্তর্জাতিক নিয়ম নীতি মানে না। তো ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটাতে পারে। একজন লিখেছেন অত্র অঞ্চলে আপা ছাড়া কোনো মিত্র ছিল না, সেটাও হারিয়ে দিশেহারা। 80%
হিন্দুর দেশ নেপালের সাথেও বৈরী সম্পর্ক, ওরা ধর্মীয় নয়, আঞ্চলিক শত্রু। তো দর্শক, এই হচ্ছে অবস্থা। ভারতীয় পাইলট বন্দির দাবি পাকিস্তানের। মোটামুটি এই কয়েকজন বন্দি করতে বললে এটাই তো দুর্বল পয়েন্ট, এটাই হচ্ছে নেগোসিয়েশন পয়েন্ট। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।